শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখেছি গণ অভ্যুত্থান, আমরা পেয়েছি নতুন একটি বাংলাদেশ। যে বাংলাদেশে আমরা বলবার চেষ্টা করছি আমরা বৈষম্য বিরোধী থাকতে চাই, অর্থাৎ কোনো বৈষম্য থাকবে না, সবাই যার যার মতন করে এই স্বাধীনতাকে উপভোগ করবেন। কিন্তু অবশ্যই স্বাধীনতা অর্জন করবার পর স্বাধীনতা রক্ষাও আমাদের করতে জানতে হবে। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই শিক্ষার্থীর আন্দোলন ও বিচার। দর্শক, আপনাদের সবাইকে আজকের দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন নিশিতা জামান নিহা, সহ সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। হান্নান, আপনাকে দিয়ে শুরু করি। শিক্ষার্থীরা আসলে রেজিস্ট্যান্স উইক পালন করছেন এবং যারা আসলে এই পুরো ছাত্র আন্দোলনে যাদের উপর নির্যাতন করা হয়েছে তাদের বিচার দাবিও করছেন আপনারা। সব পুরোটা সময় আসলে আপনাদের পুরো আন্দোলনে জনগণ আপনাদের সাথে ছিল। আমার ব্যক্তিগতভাবে এর আগেও আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। সবাই আসলে একেবারেই আপনাদের পাশে এবং এখনও হয়তো পুরো বাংলাদেশ আপনাদের পাশে এসে দাঁড়াতে চায়। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো আসলে আমাকে বলতেই হয় আলাদা করে, 15ই আগস্টের মতন একটি দিন, জাতির জনককে আসলে আমাদের ইতিহাস থেকে মুছে ফেলার তেমন একটা সুযোগ নেই, আর কোনো সুযোগই হয়তো নেই। কিংবা হিন্দি গান যদি আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গায় বাজাতে দেখি, সেই সব কিছু নিয়ে অনেকভাবে আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কিনা আপনাদের এই এত কষ্ট করে অর্জিত এই আন্দোলন। দেখেন, ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে সেটা হচ্ছে এই দেশকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার জন্য। এখন হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 72 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশে একটা দুঃশাসন চলেছিল, যেটা এরপরে সেটা থেকে সেটার জন্য ক্ষমা চেয়ে 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় অর্জন করেন নির্বাচনে। 96 থেকে 2001 সাল পর্যন্ত মোটামুটি চালালেও আবার সেই আওয়ামী লীগই 2008 থেকে 2024 আরেকটা ফ্যাসিবাদ কায়েম করে। বাংলাদেশ স্বাধীন হয়েছে মূলত গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনের জন্য, কিন্তু সেটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসেন তখন তিনি সেটার বিপরীত অবস্থান নেন। তারপরে এই দেশের মানুষ গণ আন্দোলন গড়ে তুলেছিল তখনও জাসদের নেতৃত্বে। 75-এর 15ই আগস্টের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং এটা এই জাতির জন্য কলঙ্কের জনক অধ্যায়। কিন্তু সেটাকে কি দেখা গেছে, 2008 সালে এসে ক্ষমতায় এসে তারপর থেকে সেটাকে আপনার একটা ফ্যাসিবাদ কায়েমের একটা সিম্বলে রূপান্তর করা হয়েছে। এদেশে আমি যাই বলি না কেন, যেই মানে শত মানুষকে হত্যা করলো, হত্যা করার পরে কেঁদে কেঁদে আমার বাবা মাকে হত্যা করা হয়েছে 15ই আগস্ট। আমি একটা জায়গায় আসতেছি, এটা কিন্তু হচ্ছে আপনি জনগণের ক্ষোভের জায়গার কথা বলতে পারেন। আমরা বারবার আমাদের জায়গা থেকে স্পষ্ট করছি যে কেউ শোক পালন করতে পারে, তার পরিবারের মানুষ মারা গেলে ইয়ে করলে। বাংলাদেশে 57 জন বিডিআর অফিসার মারা গেছে, তাদেরকে নিয়ে শোক পালন করতে দেওয়া হয় নাই, তাদেরকে নিয়ে রাস্তায় আন্দোলন করতে দেওয়া হয় নাই। সেটাও তো তাদের শোক পালনের অধিকার ছিল। তো বারবার যখন এগুলো করা হচ্ছে, আমরা সাম্যের কথা বলি, আমরা বলি না যে আওয়ামী লীগ এটা শোক পালন করতে পারবে না, অবশ্যই করবে। বাট তার আগে কি দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা ওখানে পালিয়ে গিয়ে আপনার সেখান থেকে নির্দেশনা দিচ্ছেন 15 আগস্ট রাস্তায় নামতে হবে। গোপালগঞ্জ থেকে রামদা বটি নিয়ে মিছিল করতেছে, আর্মিদের উপর হামলা করতেছে। খুলনায় দেখেছেন কি হয়েছে। তো সব মিলে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে মনে হয় যেন 15 আগস্ট তারা ঢাকায় আরেকটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করবে। হানান, আপনাদেরকে অবশ্যই আমরা এই সব কিছু এই প্রতিরোধের জায়গাটিতে আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখতে চেয়েছি এবং হয়তো জনগণও আপনাদের সাথে থাকতে চায়। মানুষ বেশি ক্ষুব্ধ হয়ে গিয়েছে। আপনি দেখবেন আমরা এটার বিরুদ্ধে পোস্ট দিয়েছি যে একজনের ব্যক্তিগত ফোন চেক করা, কাউকে ইয়ে করা, কাউকে জামা কাপড় খুলে দেয়া, এটা কোনো সুযোগ নেই। এটা আওয়ামী চরিত্র, আওয়ামী চরিত্র যারা লালন করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা সরাসরি ঘোষণা দিয়েছি। আসলে এই আন্দোলনে আপনাদের এই অর্জন হয়েছে, সেই কষ্টকে আসলে কেউ নস্যাৎ করুক এটা আমরা কেউ চাই না। কিন্তু আপনাদের একটা বড় ভূমিকা রাখার কথা ছিল। আপনাদের এক ডাকে পুরো বাংলাদেশ এক হয়ে গিয়েছে। নিশ্চয়ই এখনো আসলে পুরো বাংলাদেশ আপনাদের সাথেই থাকার চেষ্টা করছে, আপনাদের সাথেই আছে সবাই, আমরা সেটাই বিশ্বাস করতে চাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় যখন আসলে কিংবা আসলে 32 নম্বরের রাস্তায় যখন আমরা হিন্দি গান বাজতে শুনি, সেটি আসলে বাঙালি হিসেবেও তো আমাদের অনেকটাই খারাপ লাগে। সেটি আমি আসলে কোনো রাজনৈতিক দল কিংবা কাউকে আমি যুক্ত করতে চাই না। এই প্রশ্নটা নিশিতা জামান একটু আপনার কাছে আসি, সেটি নিয়ে আসলে আপনাদের কি বলার আছে? জি, প্রথমে আপনি যেটা বললেন যে আমাদের এক ডাকে পুরো বাংলাদেশ এক হয়ে গিয়েছে, এটা কিন্তু তারা এক হতে চেয়েছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু সেই সুযোগটি পায়নি বা এরকম একটা জায়গা তারা খুঁজে পাচ্ছিল না। করে দেখিয়েছেন। হ্যাঁ, আমরা সেটা করে দেখিয়েছি এবং মানুষের এই যে দীর্ঘদিনের ক্ষোভ এবং যে ফ্যাসিস্ট রেজিম থেকে বিভিন্ন ধরনের দমন, নিপীড়ন, এবং আপনারা দেখেছেন যে কিভাবে স্টুডেন্টদের ওপর গুলি চালানো হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, সে সব কিছুর ফলে আসলে এটা। এবং
এটা অনেক কষ্ট করে আমাদেরকে অর্জন করতে হয়েছে, অনেকগুলো প্রাণের বিনিময়ে অর্জন করতে হয়েছে। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে ডিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডিজে গান বাজানো এটি আসলে কতটুকু যৌক্তিক বা এটা আসলে প্রশ্নবিদ্ধ করে কিনা, এখন যারা এটি করেছে, যারা ডিজে গান দিয়ে উদযাপন করেছে তাদের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটাই আমি একটু বলতে চাই। তারা অনেকেই এমনটি দাবি করেছেন যে আগস্ট মাস আসলে তাদের কাছে আসলে এটি এক ধরনের ভয় ভীতির কারণ ছিল। পুরো আগস্ট মাস জুড়ে স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে রাখা হতো, তাদের উপরে এক ধরনের এটা অত্যাচার নিপীড়নই আপনি বলতে পারেন। ভয়ভীতি থেকে বেরিয়ে আসার উপায় কি আসলে হিন্দি গান কিংবা ডিজে নাচ? না, সেটি নিশ্চয়ই না, এবং আমি সেটিতেই আসছি। তারা বলেছেন যে সেই জায়গা থেকে তারা যেহেতু মুক্তি পেয়েছেন তারা হচ্ছে তারা এই জিনিসটাকে উদযাপন করছেন। আপনি যদি দেখেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু এটিকে সরাসরি আমরা কখনোই এটিকে সাপোর্ট করিনি বা আমরা বলিনি যে আপনারা এটি করুন, তারা একদম নিজের জায়গা থেকে এটি করেছে, বরং আমরা নিষেধ করেছি। আমরা নিষেধ করেছি। কিন্তু আপনারা কি থামাতে গিয়েছিলেন? আমরা থামাতে ওই সময় হয়তো আমরা যাইনি, কারণ ওটি যে টাইম পিরিয়ডে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই আমি বলবো, এটি এমন না যে পুরো রাত ধরে হয়েছে এবং ওখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, হ্যাঁ নিশ্চয়ই এটিও হওয়া উচিত ছিল না হয়তো, কিন্তু যারা করেছেন তারা আসলে তাদের জায়গাটি ক্লিয়ার করেছে। এবং ধানমন্ডি 32-এর কথাটি যদি বলি, সেই জায়গাটার ব্যাপারে আমাদের কিন্তু সরাসরি স্ট্যান্ডটি এরকম ছিল যে ওখানে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে বা যেগুলো হয়েছে এগুলো সরাসরি আমরা আসলে দেখতে চাই এগুলো কারা করেছে এবং এটি আসলে তদন্তের দাবি আমরা। খুবই গুরুত্বপূর্ণ কথা। হানান, আপনার কাছে আসতে চাই। আপনাদের উপরে তো আসলে জাতি এখন যথেষ্ট নির্ভরশীল আছে এবং আপনাদের উপরে আমাদের এক্সপেকটেশনস অনেক হাই। সেই জায়গা থেকে যারা আসলে এই ধরনের অন্যায় কাজগুলো করেছে, নিঃসন্দেহে এগুলো অন্যায় কাজ, আমরা কোনো রাজনৈতিক ট্যাগ এখানে দিতে রাজি নই, সেটির আসলে আপনারা কোনো ধরনের বিচার দাবি করেছেন? অবশ্যই, আমি গতকালকেই এটার বিচার দাবি করে আমি নিজের প্রোফাইলে লিখেছি যে হচ্ছে এই কাজগুলো যারা করেছে তাদেরকে অতি দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। কারো ব্যক্তিগত ফোন সাইকের অধিকার কাউকে দেওয়া হয়নি এবং কোনো মানুষকে আপনি ল্যাংটা করে ওর যদি অপরাধী হয়ে থাকে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করতে পারেন। আমরা তো এরকম রাষ্ট্র চাইনি। আওয়ামী চরিত্র, আমি বলেছি এটাকে, যে আওয়ামী চরিত্র যারা লালন করে, যারা ফ্যাসিবাদী চরিত্র লালন করে তাদের বিরুদ্ধে। আরেকটা বিষয়, আপনি গান বাজনার ব্যাপারে যেটা বলেছেন, আসলে হচ্ছে যারা গান বাজনা করেছে তাদেরকে দেখবেন যে এখনো হলে যারা আছে, বাইরে যারা হলে ছিল বিভিন্ন রাজনৈতিক দল করতো বা ইয়ে করতো, আমরা যারা হলে বাইরে ছিলাম তারা কেউ কিন্তু এখনো হলে উঠি নাই তেমন একটা। যারা হলে আছে তারাই হচ্ছে একসময় তাদেরকে দিয়ে ছাত্রলীগের প্রতিটা মিছিল করানো হতো, এদেরকে দিয়ে বিভিন্ন জনের উপর হামলা করানো হতো, এদেরকে দিয়ে সকাল সন্ধ্যা গেস্ট রুম নেওয়ানো হতো। যারা ছাত্রলীগের হয়ে কাজ করতো তারাই কি এই গান বাজনা? আমি ছাত্রলীগের হয়ে কাজ করতে বলবো না, কারণ হচ্ছে ওদেরকে বাধ্য করা হতো, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে এক প্রকার মানসিক যে টর্চার করা হচ্ছিল, যে ট্রমা তৈরি করা হয়েছিল, সেই ট্রমার কারণে তারা এখন হচ্ছে এত বেশি ক্ষুব্ধ যে তারা এটাকে আর নিতে পারতেছিল না। ওই যে কথাটা বললো যে হচ্ছে আমাদের পুরো আগস্ট মাস ধরে আমাদের সকাল বিকাল সন্ধ্যা প্রোগ্রাম করানো হতো, ক্লাসে যেতে দেওয়া হতো না, রাত হলে গেস্ট রুম নেওয়া হতো, এই জাতীয় কাজগুলো যখন তারা এটা থেকে মুক্তি পাওয়ার পরে তারা এটাকে কীভাবে উদযাপন করবে, হয়তো যেহেতু এটা জানজি অ্যান্ড হচ্ছে এদের মানে হচ্ছে একটা বয়স, আপনি এখনো মানে হচ্ছে ওই লেভেলের স্থিরতা আসে নাই, এটা 35 বছর আগে কারো স্থিরতা আসে, কারণ এটাকে তারা উদযাপন হয়তো প্রক্রিয়াটা ঠিক হয় নাই। এবং আমরা এটার বিরুদ্ধে আমরা লিখেছি, বলেছি, সাংবাদিকদেরকে বারবার বলেছি, ওদেরকেও বারবার নিষেধ করেছি। ইনশাআল্লাহ নেক্সট থেকে আর যাতে না হয় আমরা সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবো। আপনারা গণমাধ্যমের জন্যও কিন্তু দাঁড়িয়েছেন, গণমাধ্যমের জন্যও আপনারা এই আন্দোলন করেছেন, আপনারা বলেছেন গণমাধ্যম যেন আসলে তাদের কাজ সুষ্ঠুভাবে করতে পারে। সেখানে আমরা দ্বিতীয়বার আসলে এমনটি ঘটবে, গণমাধ্যম ছবি তুলতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, সেটি আমরা আসলেই আর দেখতে চাই না। অবশ্যই এসব দুষ্কৃতিকারীদেরকে অবশ্যই চিহ্নিত করে পুলিশ বাহিনী আছে এবং আর্মিরা আছে, ওরা চিহ্নিত করে দ্রুত অ্যারেস্ট করা উচিত। আমরা তো এমন রাষ্ট্রের জন্য সংগ্রাম করি। হান্নান, যে জেন জি যারা আছেন তারা হয়তো দীর্ঘদিন ধরে ভুগেছেন, সে কারণে হয়তো তারা এখন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন, কিন্তু সেই প্রক্রিয়াটা তারা সেই প্রক্রিয়াটিকে আসলে আমাদের কতখানি আবেগটাকে কতখানি আমাদের ধরে রাখতে হবে, আমরা আসলে কেমন বাংলাদেশ চেয়েছিলাম, সেই পথে আমরা কিভাবে হাঁটবো, সেটি এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিনা। বিরতি নিয়ে ফিরতে হবে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
দেশ সন্ধ্যা দেখছেন। আব্দুল হান্নান মাসুদ, আবারও আপনার কাছে আসতে চাই। যারা আসলে আপনারা সমন্বয়ক ছিলেন, আপনারা যথেষ্ট কষ্ট করেছেন। আমরা দেখেছি যে এই গেল সরকার পতনের পরে আসলে রাজপথ আগলেই রেখেছে, বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই সাথে আপনাদের সাথে যারা কাজ করেছেন তারা সবাই একসাথে। কিন্তু এখন আসলে যেই ধরনের অনভিপ্রেত ঘটনাগুলো ঘটছে, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনারা যারা সমন্বয়ক ছিলেন, আপনাদের সংগঠিত হওয়াটা খুব জরুরি কিনা? অবশ্যই আমরা শুধু যারা সমন্বয়ক ছিলাম তাদের সংগঠিত হওয়া না, সারা দেশের মানুষকে আরেকবার সংগঠিত হওয়া জরুরি। সারা দেশের মানুষ যেভাবে আমাদেরকে 5 আগস্টে সমর্থন দিয়েছে, আমরা চাই সারা দেশের মানুষ এখনও আমাদের পাশে দাঁড়াক এবং যারাই নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করে তাদেরকে প্রতিরোধ করুক। আমরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের সমালোচনা করতাম ব্যক্তিগত মোবাইল চেক করে কেন, কিন্তু এখন কারা মোবাইল চেক করতেছে? তাদের বিরুদ্ধে তখন আইনি অ্যাকশন নেওয়া হতো না। এখনও যদি একই রকম হয়, আমাদের তো এই স্বাধীনতার কোনো মূল্য নেই, এই অর্জনের কোনো মূল্য নেই। অবশ্যই সাথে সাথে অ্যাকশন নিতে হবে। তাদেরকে কে অধিকার দিয়েছে আরেকজনের ব্যক্তিগত ফোন চেক করার এবং কাউকে ল্যাংটা করে নির্যাতন করার অধিকার কেউ দেয় নাই। আমরা আওয়ামী চরিত্র লালন করি না, আমরা ফ্যাসিবাদী চরিত্র লালন করি না। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব সমতার রাজনীতি করতে চাচ্ছি, সমতার দেশ গড়তে চাচ্ছি, এই রাষ্ট্রটাকে সংস্কার করতে চাচ্ছি। সুতরাং যারা এই পথে বাধা হয়ে দাঁড়াবে এবং যারা এই কাজগুলা করবে, যেগুলা ফ্যাসিবাদী রাষ্ট্রটা করতো, ফ্যাসিবাদী সরকার করতো, তার অংশগ্রহণ করতো, তারা অবশ্যই এই দেশের আমরা সেই আচরণে সেই আচরণে ফিরে যেতে চাচ্ছি না। এবং যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট এবং তাদের বিরুদ্ধে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে। নয় আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা আরেকবার রাস্তায় নামবো, যে হচ্ছে যারা এই ধরনের কাজ করতেছে, যারা আরেকজনের ব্যক্তিগত স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করতেছে তার হীন স্বার্থে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদেরকে আরেকবার নামতে হবে। আপনারা 5 আগস্টে তাদেরকে বলবো যে আপনারা 5 আগস্টের আগের কথা ভুলে যাবেন না, শেখ হাসিনার পরিণতির কথা ভুলে যাবেন না। এখন যদি আবারও একই ধরনের কাজ করেন, আপনাদের পরিণতি একই রকম হবে। জি, নিশিতা জামান নিহা, আসলে যখন একটি রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয় তখন অনেক চ্যালেঞ্জ থাকে এবং সেটি আসলে কোনোভাবে একদিনেও হয়তো করা সম্ভব নয়। সেখানে অনেক ধরনের আসলে ধৈর্য ধরে কাজ করে যাওয়ার, এগিয়ে যাওয়ার ব্যাপার থাকে। সেখানে আসলে যে আমরা বারবার বলছি, আপনারা যারা একসাথে কাজ করেছেন, আপনাদের সংগঠিত হয়ে থাকাটা খুব জরুরি। তেমনি করে আসলে কিছু বিচার চোখের সামনে আমরা দেখতে পাবো, সেটিও যেমন জরুরি। আপনারা আসলে কি মনে করছেন এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে এই ধরনের যে ঘটনাগুলো হচ্ছে এগুলো কারা করছে। এটি শুধুমাত্র আপনি যদি বলেন যে এগুলো কিন্তু সংগঠকদের কাজ না, এটা কারা করছে এটা খুঁজে বের করাটা কিন্তু আমাদের কাজ না। এটার জন্য আসলে আমাদের সরকারি হস্তক্ষেপ প্রয়োজন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে বোধহয় আরেকটু তৎপর ভূমিকা রাখাটা তাদের দরকার। এবং এই মুহূর্তে সবথেকে আমাদের চোখে পড়ার মতো যে দুই একটা এই সব বিষয় নিয়ে কি আপনাদের তরফ থেকে কোনো স্টেটমেন্ট এসেছে? জি, এই সব বিষয় নিয়ে আমাদের তরফ থেকে বলা হয়েছে। আমাদের সংগঠকদের মধ্যে অনেকেই ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছেন যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা কোনোভাবে সমর্থন তো করিই না, বরং আমরা এই যে ঘটনাগুলো ঘটছে, যেরকম আপনি কালকে ধানমন্ডি 32-এ দেখবেন, আমরা কিন্তু আমাদের তরফ থেকে বলেছি যত দ্রুত সম্ভব এটা যেন খুঁজে বের করা হয় যে এই ঘটনার সাথে আসলে কারা ছিল এবং খুঁজে বের করে তাদেরকে যেন শাস্তির আওতায় নেওয়া হয়। কারণ আমরা আসলে এমন একটি দেশের জন্য এতদিন লড়াইটা করেছি যে দেশটা হবে বৈষম্যহীন এবং যেখানে এই ধরনের কোনো দমন পীড়ন থাকবে না, সেটা যে কোনো গোষ্ঠীর ওপর। শোক দিবসে বঙ্গবন্ধুর ভূমিকা তো আসলে আমরা অস্বীকার করছি না, সেটি করার সুযোগও নেই। এবং তাকে ওই দিন যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এবং শোক দিবস পালনে যদি কেউ বাধা প্রদান করে সেটি নিশ্চয়ই কাম্য নয়। জি, আমরা ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসে নতুন ফ্যাসিবাদের পথে আসলে হাঁটতে চাই না, সেই সুযোগটিও আসলে আমরা দিতে চাই না। আব্দুল হান্নান মাসুদ, যে জায়গাটিতে ছিলাম আমরা ক্ষমতার অপব্যবহার আমরা যথেষ্ট দেখেছি, এখন আসলে আমরা জেনজির উপর যথেষ্ট ভরসা করছি, কিন্তু তারাই আবার কখনো ক্ষমতার অপব্যবহার করুক সেটিও আমরা দেখতে চাই না। সেক্ষেত্রে আসলে নিরপেক্ষভাবে কাজ করাটাও এখন খুব জরুরি। সেখানে আসলে আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা? অবশ্যই আমাদের প্ল্যানিং আছে। আমরা দেখতে পেয়েছি যে আমাদের ছাত্র জনতার বিপ্লব উপর ভর করে কিছু গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এখান থেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা বারবার বলছি
আমরা বলেছি যে হচ্ছে প্রয়োজন আমরা আরেকবার রাস্তায় নামবো, চাঁদাবাজদেরকে আরেকবার পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। সেই সাথে হানান, আপনাদের যে আসলে এক ধরনের হিরোইস্টিক ইমেজ তৈরি হয়েছে পুরো দেশে, আপনি কি মনে করেন না যে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনার কারণে সেই ইমেজেও খানিকটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ তৈরি হচ্ছে? সুযোগ তৈরি হচ্ছে, তবে আমি মনে করি দেশের মানুষ এখনো আমাদের দিকে চেয়ে আছে। আমাদের আবারও সেই হিরোইক ইমেজে আমাদের আবারও ফিরে আসতে হবে। আমাদেরকে লড়াইটা এতদিন আমাদের একটা গোষ্ঠীর প্রতি মানে হচ্ছে যারা ছিল হচ্ছে আমাদের কাছে প্রকাশ্য শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইছে। এখন অপ্রকাশ্য পর্দার অন্তরালের খেলোয়াড়রা এখন এখানে সবচাইতে বেশি। তারা কারা? আপনারা কি তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেছেন? হ্যাঁ, এবং হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা আরো কঠিন হবে। আমরা তাই এই জায়গা থেকে আমি বারবার যখন কর্মসূচিগুলো ঘোষণা করতাম, আমি এই দেশের ছাত্র জনতা, সংস্কৃতি কর্মী, শিক্ষক, আইনজীবী সকলকে অ্যাড্রেস করতাম, বলতাম যে সবাই মিলে আমাদেরকে এই দেশটাকে মুক্ত করতে হবে। এখন আমি একই সাথে এখানেই বসে এই সারা দেশের ছাত্র জনতা, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতি কর্মী সবারকে বলবো, যেখানে চাঁদাবাজদেরকে দেখবেন সেখানে উৎখাত করবেন, এবং যেখানেই দেখবেন যে অন্যায় হচ্ছে সেখানে আপনারা প্রতিবাদ করবেন। অন্যায়ের সাথে কোনো আপোষ নয়। আমরা যদি এখন আরেকবার চুপসে যাই তাহলে আমরা রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে পারবো না। পরবর্তীতে আরেকটা শেখ হাসিনা আসবে, তারপরে আরেকটা ফ্যাসিবাদ আসবে, আরেকটা স্বৈরাচার আসবে, তারপরে হচ্ছে আমাদের ভাইদেরকে আরেকবার রক্ত দিতে হবে, আরেকবার স্বাধীন করতে হবে। এবার বারবার হতে পারে না। সো এক্ষুনি সময় যে হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ হবে। যেভাবে আপনারা 5ই আগস্টের আগে আমাদের সাথে ছিলেন, এখন আপনারা যদি আমাদের সাথে ওইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন, আমরা যে কোনো সম্ভবকে সম্ভব করতে পারবো। আব্দুল হান্নান মাসুদ, ঠিক একইভাবে আসলে একসাথে এগিয়ে যেতে হলে প্রত্যেকের সাপোর্ট প্রয়োজন। আপনারা যেমন বলছেন যে সবার সাপোর্ট আপনাদের প্রয়োজন, তেমনি হয়তো যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন কিংবা বাংলাদেশের যে বিভিন্ন বাহিনীগুলো আছে, তাদেরও এই মুহূর্তে আসলে সবার সাপোর্ট প্রয়োজন। সেই জায়গাটিতে নিশিতা জামানী একটু আপনার কাছে আসি। আইন শৃঙ্খলা বিঘ্নিত হোক এমন কোনো কর্মকাণ্ড আমরা আর দেখতে চাই না। আপনি 32 নম্বরের ঘটনার কথা বারবার বলছিলেন। সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের বড় এক ধরনের অনাস্থা সৃষ্টি হয়েছে, সেটিও অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সেই আস্থায় আমাদের ফিরে আসতে হবে। আপনাদের ভূমিকাটাও এখানে খুবই জরুরি। জি, আসলে দেখুন, একটা দেশ যখন এই ধরনের একটা স্বৈরচারী ব্যবস্থা থেকে বেরিয়ে আসে, সেখানে সাময়িক কিছু চ্যালেঞ্জ থাকে এবং সেই চ্যালেঞ্জগুলো আসলে অনেক বড়। কারণ এখানে বিভিন্ন ধরনের গোষ্ঠী থাকে যারা হচ্ছে সুবিধাগুলো নিতে চায় এবং হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের পরাজিত যে অপশক্তি, তারাও কিন্তু এখনো পর্যন্ত মাঠে তৎপর আছে। তো এই বিভিন্ন গোষ্ঠীকে প্রতিহত করা এবং তাদেরকে প্রতিহত করে আমাদের একদম শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়া এবং ফ্যাসিস্ট ব্যবস্থা যাতে কখনো ফিরে না আসে, সুন্দর একটি দেশের যে প্রত্যাশা আমরা করছি, এটি আসলে খুব সহজ কাজ নয়। আপনি এই যে আমরা যেটিকে স্বাধীনতা বলছি, সেটির পর এসে আমরা এই কয়দিনের মধ্যে আসলে প্রত্যাশা রাখতে পারি না যে সব কিছু একেবারে ঠিক হয়ে যাবে। এটি রাখা আসলে কতটুকু যুক্তিযুক্ত, সেটিও এক ধরনের প্রশ্ন। তবে আমরা নিশ্চয়ই চাবো এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে এবং সেটির জন্য আসলে সবাইকে মিলে কাজ করতে হবে। যেটা আমি আপনার কাছে জানতে চাইছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের কাজ করতে পারে, সেটি খুবই জরুরি একটি গণতান্ত্রিক দেশের জন্য। সেই আস্থার জায়গাটিতে তো আমাদের ফিরে আসতে হবে। সেখানে আপনাদের একটি ভূমিকা, আপনারা কেমন ভূমিকা রাখবেন বলে চিন্তা করেছেন? এই ক্ষেত্রে আমরা যেটি করছি, এখনো কিন্তু ছাত্ররা রাস্তায় আছে, আপনি দেখবেন তারা কিন্তু নিজেদের জায়গা থেকে একদম সেই শুরুর দিন থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে এবং তারা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। এবং আমরা এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি যেটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তাদের দিক থেকে বিভিন্ন দিক নির্দেশনা আসছে এবং আমরা এটি নিয়ে কাজ করে যাব কিভাবে আরও সুসংগঠিতভাবে ছাত্র জনতা এই পথটিকে আরও সুগম করতে পারে, সেটি আমরা চেষ্টা করছি। নিশ্চয়ই। আবারও আমি হানান আপনার কাছে আসি, যে রাষ্ট্র ব্যবস্থা আসলে সব প্রতিষ্ঠানকেই আমরা দেখেছি যথেষ্ট ধ্বংসের মুখোমুখি দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সবাইকেই আসলে কম বেশি আমাদেরকে সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই সংস্কারে তো আসলে অনেক ধরনের সমস্যা রয়েছে। আমাদের দেশে দুর্নীতি একটি বড় সমস্যা, বিচার বিভাগ ঢেলে সাজাতে হবে, অনেক বড় বড় দায়িত্ব আসলে সামনে আছে। কিন্তু সেই দায়িত্ব যখন আসলে কাঁধে নিতে হয়, তখন অনেকটা ধৈর্যশীল হতে হয়। সেই ধৈর্যের জায়গা থেকে আপনারা যারা একেবারে সামনের সারিতে থেকে এই ছাত্র আন্দোলনে কাজ করেছেন, আপনাদের এক হওয়া কিংবা আপনাদের একটি কথা আসলে জনগণের কাছে পৌঁছে দেওয়াটাও খুব জরুরি। আপনাদের সমন্বিত থাকা, সংগঠিত থাকার জন্য আপনারা সামনে কোনো নতুন কোনো দল হিসেবে আপনারা ভেবেছেন কি? দেখেন, এই দেশের ছাত্র জনতা, এই দেশের মানুষের আমাদের প্রতি, ছাত্র নেতাদের প্রতি এক ধরনের আশা আকাঙ্ক্ষা আছে। তারা, আমরা যখন হচ্ছে আপনার এক দফা ঘোষণা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব, এই রাষ্ট্রকে সংস্কার করব।
আমরা আসলে হচ্ছে রাজনৈতিক দলের দিকে এক্ষুনি আগাতে চাচ্ছি না। আমরা চাচ্ছি হচ্ছে যে এই দেশের মানুষকে আরেকবার সংগঠিত করে এই দেশের মানে হচ্ছে সকল প্রতিষ্ঠানের যেন সংস্কার করা হয়। সেই সংস্কারের পরে চাইলেই যেন যে কেউ যে কোনো দল গঠন করতে যে কোনোভাবে মানে নির্বাচন অংশ নিতে পারে এবং সেই নির্বাচনটা সুষ্ঠু হোক, সুন্দর হোক। তো হচ্ছে এক্ষুনি আমাদেরকে কোনো দল গঠনে যেতে হবে তাই না। দেশের মানুষ আমাদের কাছে এখন চাচ্ছে কি? দেশের মানুষ আমাদেরকে এখন আমাদের কাছে চাচ্ছে হচ্ছে যে এই দেশের যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, সামাজিক ন্যায় বিচার মানে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, ওগুলোর সংস্কার করা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত করা, চাঁদাবাজি বন্ধ করা, দখলদারিত্ব টেন্ডারবাজি বন্ধ করা এবং একই সাথে ক্ষমতার অপব্যবহার বন্ধ করা। এই সংস্কারগুলো এবং শিক্ষা ব্যবস্থার একটা আমূল সংস্কার চাচ্ছে এই দেশের মানুষ। এই সবগুলো করার জন্য আমরা আসলে হচ্ছে আমরা সংস্কারের জন্য আমরা আবার এই দেশের ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা কাজ করতে চাচ্ছি। যেহেতু দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, রাজনৈতিক দলের ব্যাপারটা অনেক দেরি। কিন্তু সেখানে আব্দুল হান্নান আপনাদের সামনে আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, যে মধ্যে আপনাদের ইমেজ সংকট নিয়ে এক ধরনের প্রশ্নের কথা আমরা বলেছি। সেই সাথে আসলে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন সামনের দিনগুলো আসলে আরো কঠিন হবে কিনা এই প্রশ্নের উত্তর নিব। তবে আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। এদের সন্ধ্যায় আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। আব্দুল হান্নান মাসুদ, একটি দেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন আসলে অনেক ধরনের পরিবর্তনের কথা আমরা শুনতে পাই। সেই জায়গাটি থেকে আসলে আপনারা যারা আসলে সমন্বয়ক হিসেবে সামনের সারিতে থেকে কাজ করেছেন কিংবা যারা আসলে পুরো ঘটনায় সমন্বয়ক হিসেবে কাজ করেছেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকাটা খুবই জরুরি কিনা এখন? শুধু আমাদের না, সারা দেশের যারাই কাজ করেছে প্রত্যেককে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন জন মানে হচ্ছে সুবিধাভোগী গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের সুবিধা আদায় করে নেওয়ার জন্য এতদিন যারা ব্যর্থ হয়েছিল তারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, বিভাজন সৃষ্টি করে আমাদের যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ সেটাকে তারা ব্যর্থ করে দিতে চাচ্ছে। এটা যদি আমাদের দেশের ছাত্র জনতা এক্ষুনি বুঝতে না পারে তাহলে আমাদের জন্য আরেকটা ফ্যাসিস্ট, আরেকটা স্বৈরাচার জন্য কিন্তু আপনারা বুঝতে পারছেন তো আপনাদের এই কষ্টে অর্জিত যে অর্জন আপনারা করেছেন সেখানে আসলে অনেক রাজনৈতিক দলরা ইতিমধ্যে গুড় খাওয়ার একটি চেষ্টা করছে। হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি এবং এটার বিরুদ্ধে আমাদের কঠিন অবস্থান আছে। আমরা চাচ্ছি ছাত্র জনতা, সারা দেশের মানুষ বুঝুক এটা, যে হচ্ছে তারা আবারও একই ধরনের রাজনৈতিক ব্যবস্থায় ফিরে যেতে চাচ্ছে। আমরা সেই রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা সংস্কার করতে চাচ্ছি। সেটা যেন আমরা করতে না পারি এর জন্য ছাত্রদের মাঝে একটা বিভাজন সৃষ্টি করা, বিভিন্ন প্রশ্ন তুলে এবং হচ্ছে ছাত্রদের মাঝে বিভিন্ন সুবিধাভোগী সৃষ্টি করে দিয়ে যে হচ্ছে বোঝানো যে হচ্ছে একটা ভুল বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে সেই রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া থেকে, একটা রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে, যাতে তারা পরবর্তীতে আবার একই ধরনের লুণ্ঠনের, লুটতরাজের, অর্থ পাচারের এবং হচ্ছে মানুষের উপর নিপীড়নের রাজনৈতিক সুবিধা তারা ভোগ করতে পারে। তো এই ব্যাপারে অবশ্যই যেহেতু আমাদের ছাত্র জনতাই এই দেশে একটা বিপ্লব ঘটিয়েছে, একটা ফ্যাসিস্টকে সরিয়েছে, সেহেতু এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সংস্কারের জন্য এবং যাতে আরেকটা গোষ্ঠী এসে যেন হচ্ছে আমাদের বিপ্লবকে তাদের নিজেদের লুটপাটের হাতিয়ার বানাতে না পারে সেটার জন্য সচেতন থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের বিভ্রান্তিতে কান দেওয়া যাবে না। আমি সারা দেশের স্টুডেন্টদেরকে বলবো, আপনারা এতদিন যেভাবে ছিলেন কোনো ধরনের লোভ, লালসায় না পড়ে, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় না পড়ে, জাস্ট একটা মাত্র বিষয়ে আপনারা আবারও ঐক্যবদ্ধ থাকুন, যে হচ্ছে আমরা এই রাষ্ট্রটাকে, এই শাসন ব্যবস্থাটাকে সংস্কার করেই তারপর আমরা ভাববো যে আমরা কি করব। তার আগে আমরা কাউকে সুযোগ দিব না এখানে ঘোলা পানিতে মাছ শিকারে। কিন্তু নিশিতা জামান নিহা, অনেক ধরনের গুজব ছড়ানোর কথা আমরা শুনছি ইতিমধ্যে। সেই গুজবে আসলে যদি কোনোভাবে আমরা কান দিয়ে দেই কিংবা সেই গুজব যদি আসলে কোনোভাবে তার অবস্থানে চলে আসে তখন আরো একটি বড় ম্যাসাকার হতে পারে কি? গুজব যেগুলো চলছে, আসলে দেখুন বাংলাদেশের মানুষ কিন্তু এখন যথেষ্ট সচেতন। তারা বিভিন্ন সময়ে এই আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দেখেছি আওয়ামী লীগ বা হচ্ছে তার দোসররা বিভিন্ন সময় চেষ্টা করেছে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য, এবং তারা সেই তৎপরতা এখনও চালু রেখেছে। তারা যেহেতু মাঠে নামতে পারছে না, তারা এখনও বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে চাচ্ছে তারা বিভ্রান্তি সৃষ্টি করতে, এবং হয়তো অন্যান্য সুবিধাবাদী দল যেগুলো আছে তারাও চেষ্টা করছে যে এই গুজবগুলো ছড়িয়ে আসলে ছাত্রদের মধ্যে যে ঐক্য বা ছাত্র জনতার মধ্যে যে ঐক্য সেই জিনিসটাকে বিতর্কিত করার। সেই ব্যাপারে আমরা সচেতন আছি এবং দেশের মানুষ, জনসাধারণ যেন সচেতন থাকে সেটিই চাইবো। এবং হ্যাঁ, এই ধরনের গুজব সৃষ্টি তো হচ্ছেই এবং এ ব্যাপারে সচেতনতা, আমাদের সচেতনতা জরুরি, এবং হচ্ছে আমরা যেন
একদম গুজবে পড়েই যে বা একদম যে বলে না হুজুকে পড়েই যেন কোনো কিছু একদম বিশ্বাস না করে ফেলি আমরা। সেটা আপনারা যারা সমন্বয়ক হিসেবে কাজ করছেন, আপনাদের যে নির্দেশনাগুলো আসছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আপনাদের নির্দেশনাগুলো দেখতে পাচ্ছি, সেগুলো আসলে খুব স্পেসিফিক হওয়া প্রয়োজন কিনা, কিংবা আসলে যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন সেরকম হওয়ার প্রয়োজন কিনা, সেটি মনে করছেন কি আপনারা? সেগুলো স্পেসিফিক হওয়া প্রয়োজন এবং সেগুলো হচ্ছে এখন বিভিন্ন সময় প্রয়োজনের ভিত্তিতে যেটি করা হচ্ছে যে একদম ইনস্ট্যান্ট আমার একটি প্রয়োজন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সমন্বয়ক যারা আছেন তাদের হচ্ছে ফেসবুক পেজ থেকে তারা তাদের নিজস্ব যে ফেসবুক পেজগুলো আছে সেখান থেকে হয়তো তারা নির্দেশনাগুলো দিচ্ছে সাধারণ জনগণের প্রতি, এবং সেগুলি কিন্তু স্পেসিফিকই। এবং এই জিনিসগুলো আমরা বলবো যে আপনারা সব কিছু ফলো না করে আপনারা এতদিন যাদেরকে আইডল ভেবেছেন আপনারা তাদেরকে ফলো করুন এবং তাদের নির্দেশনাগুলো মেনে চলুন। জি, আমরা সচেতন হব, তবে বাংলাদেশিরা যেমন এখন সচেতন হয়েছে যথেষ্ট আসলে এই আন্দোলনের মধ্য দিয়ে কিংবা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, অনেকটা আবেগীয় আমরা বটে, সেখান থেকেও আসলে আমাদের বেরিয়ে আসার সুযোগ নেই। কিন্তু রাষ্ট্র পরিবর্তন কিংবা সংস্কারের এই সময়টি তো আসলে খুবই জরুরি। সেই সময়টাতে আসলে আবেগটা একটু আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে কিনা, বিশেষ করে আপনারা যারা জেন জি আছেন, আপনাদের যে বয়স, সেই বয়সটাতে আসলে আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করার সময়টাও এসছে কিনা? আসলে আমরা যে শুধু আবেগের মাধ্যমে একটা রাষ্ট্রকে সংস্কারের পথে আগাচ্ছি তা না, আমরা একই সাথে আমরা আবেগের সাথে সাথে বিবেককেও ব্যবহার করছি। আমাদের আবেগ এই দেশের মানুষের প্রতি ভালোবাসা, আমাদের আবেগ এই দেশের ছাত্র জনতার প্রতি ভালোবাসা, আমাদের এই আবেগটাকে ধরে রেখেই আমরা মূলত হচ্ছে দেশের প্রতি, দেশের মাটির প্রতি, দেশের মানুষের প্রতি আমাদের ভালোবাসাটাকে ধরে রেখে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমাদের আবেগটাকে ধরে রেখেই আমরা সামনে আগাতে চাচ্ছি। এই আবেগটাই আমাদের শক্তি যোগায়। আসলে যে আমরা যদি বেশি বিবেক নিয়ে বেশি চিন্তা করতে যেতাম তাহলে হয়তো হইতো না। নিয়ন্ত্রিত আবেগ অবশ্যই জরুরি। আমরা কোনো কিছু পূর্ব চিন্তা ছাড়া আমরা কিছুই করব না। আমরা দেশের প্রতি ভালোবাসাটাকে রেখেই আমাদের সবার উপরে থাকবে হচ্ছে আমাদের দেশের প্রতি ভালোবাসা, তারপরে আমাদেরকে থাকবে হচ্ছে এই দেশের প্রতি ভালোবাসা থাকার পরে আমরা কিভাবে দেশটাকে গড়ে তুলবো সেটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। সাংবাদিকরা যেমন দায়িত্ব পালন করবে, স্টুডেন্টরা দায়িত্ব পালন করবে, জনতা দায়িত্ব পালন করবে, শিক্ষকরা দায়িত্ব পালন করবে, এবং সবাই ঐক্যবদ্ধভাবে একটা কোনো গোষ্ঠীকে এখানে যেন আর সুযোগ করে না দেয়, এবং যাতে কেউ এই বিপ্লবকে পুঁজি করে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে না পারে, সেই দিক সচেতন থাকার জন্য অবশ্যই বিবেক খাটাতে হবে। এবং এই বিবেক খাটানোর জন্য আমি আরেকবার বলবো, ছাত্র জনতার একতা এবং হচ্ছে বিভ্রান্ত না হওয়া সবচেয়ে বড় জরুরি। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই, এবং সবাই আসলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই অর্জন যেন কোনোভাবে ম্লান না হয়ে যায় সেই দিকে আসলে আমাদের সচেতন থাকতে হবে। রিশতা জামান নিহা এবং আব্দুল হান্নান মাসুদ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।